সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে শিক্ষা, কর্ম, আচরণ। তার মানে আপনার শিক্ষা একটা সমাজ জীবন থেকে পায়, শিক্ষা একটা গৃহ থেকে পায়, শিক্ষা একটা স্কুল কলেজে গিয়ে পায়। কিন্তু বহির্জগতের শিক্ষা আর অন্তর্জগতের শিক্ষা, এই দুই শিক্ষা যখন একসাথে মিলিত হয়, কোনটাকে সে নিজের কাছে রাখবে সেটা তার উপর নির্ভর করে। প্রত্যেক মানুষের দেখবেন অনেক শিক্ষা আছে, অনেক ডিগ্রি আছে, অনেক সার্টিফিকেট আছে, কিন্তু তার ব্যবহার ভালো না, আচরণ ভালো না। সে ঠিকমতো কর্ম পায়নি, ঠিকমতো সে যা চাইছে তা পাচ্ছে না। এই জায়গাটায় বাধা হয়ে যাচ্ছে। আর সেই বাধার স্বরূপগুলো যখন সে জানার চেষ্টা করে, তখন সে নির্ভর করে একজন জ্যোতিষীর উপরে, যে নাকি বলে দেবে নিয়ম করে এবং আঙ্কিক নিয়মে। আমি কোনো রকম কোনো আর কিছুর দিকে যাইও না এবং আর কিছু নিয়ে বলিও না। কেননা একটা 360 ডিগ্রির ঘরের মধ্যে প্রত্যেকটি জায়গায় যখন প্রত্যেকটি ঘরের দুটি করে ঘর চন্দ্র রবি ছাড়া, তাহলে প্রত্যেক সেই জায়গাটা তার একটা লগ্ন নির্ধারণ হয় এবং একটা রবি লগ্ন থাকে, একটা চন্দ্র লগ্ন থাকে। তাহলে তিন জায়গার প্রত্যেকটারই দ্বাদশ ভাব থাকে। রবিরও দ্বাদশ ভাব আছে, লগ্নেরও দ্বাদশ ভাব আছে, এবং লগ্নের নবম ভাব আছে, রবির নবম ভাব আছে, চন্দ্রের নবম ভাব আছে। তাহলে নাইন্থ হচ্ছে আমাদের সেই ভাগ্যের, মানে যে জিনিস দেখা যায় না সেই ভাগ্যের উপরে মানুষ ছেড়ে দেয় কখন, যে এটা আর হবে না, হলে হবে। তাহলে কর্মের উপর ডিপেন্ড করে ভাগ্য। তাহলে সেই জায়গাটা যখন মানুষ এগোতে গিয়ে যখন হোঁচট খেয়ে যায়, মানুষ যখন একদম আশা ছেড়ে দেয়, হতাশায় এসে বাসা বাঁধে, তখন সেই তার বাসা, সেই জায়গাটা থেকে সে মানসিক রোগী হয়ে যায়, মানসিক বিপর্যয় ঘটে। যেমন আমাদের প্রকৃতি যেমন ঝড় ঝঞ্ঝা দিয়ে একটা বিপর্যয় আনে, প্রখর রোদ দিলেও বিপর্যয় আসে, সেই রোদে কাজ করার ক্ষমতা হারায়। সেই রকম অতি বর্ষা, অতি ঝড় মানুষের সমস্ত কিছু নষ্ট করে দেয়। মানে আমরা স্বাভাবিকতাটা পছন্দ করি। সেই স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে যখন মানুষের কিছুটা অবসাদ এসে যায়, তখন কেন আসছে তার কারণ খুঁজতে থাকে। সেইটা বুঝতে গেলে নিশ্চয়ই তার গ্রহ লগ্ন বা রাশি একটা ধ্যান ধারণা থাকা উচিত এবং জানারও আগ্রহ থাকা উচিত, নিরাময়েরও আগ্রহ থাকা উচিত। আমি বলছি না যে 100 ভাগ নিরাময় হয়ে যায়। প্রত্যেকের, আমি সবসময় যেটা বলি যে দুটো দিক আছে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক, একটা খারাপ দিক, একটা ভালো দিক। একটা খারাপ দিকের যদি ভালো গ্রহগুলো যদি খারাপ জায়গায় বসে যায়, তাহলে সেই খারাপ জায়গা থেকে নেগেটিভিটি দেয়। আর খারাপ গ্রহগুলো যদি ভালো জায়গায় বসে যায়, সেই ঘর থেকে তার একটা পজিটিভটাকে নষ্ট করে দেয়, ভালো দিকটাকে নষ্ট করে দেয়। সেই কারণে, সেই জন্য মানুষকে একটা বিপর্যয়ের সামনে যাতে না আসতে হয়, সেই দিকটা তার খেয়াল রাখতে হয়। সেখান থেকে ধরে নিলাম আমি আজকে সিংহ লগ্ন কোনো জাতক বা জাতিকার সাথে হয়তো মিলতে পারে, কিন্তু এটা আপনার বোঝানোর স্বার্থেই বলা। সিংহ লগ্ন, লগ্ন ধরুন 22 ডিগ্রি কি 23 ডিগ্রির মধ্যে লগ্ন রয়েছে, তাহলে ডিগ্রি একটা ঘর, একটা 30 ডিগ্রির ঘর। সেই 30 ডিগ্রির ঘরের মধ্যে সেইখানে সে যদি 22 ডিগ্রি বা 23 ডিগ্রির মধ্যে লগ্ন পড়ে যায়, তাহলে একদম সিংহের নিচের দিকে চলে এসছে সেই জায়গাটায়। এবং লগ্নে কেতু বসা শুক্রের নক্ষত্রে, লগ্নে কেতু বসা শুক্রের নক্ষত্রে, তাহলে রাহু সপ্তমে কুম্ভ রাশিতে থাকবে। তাহলে রাহু যদি সপ্তমে কুম্ভ রাশিতে, রাহু কেতু সমসপ্তম চলে, সবসময় সমসপ্তম এবং ক্লকওয়াইজ চলে। সেই জায়গাটা থেকে সেটাকে বুঝতে হয় যে কেতু যদি সিংহ লগ্নে থাকে, তাহলে রাহু তার কুম্ভ রাশিতে সেইখানটায় রয়েছে এবং রাহুর মূল ত্রিকোণ ঘর, ওখান থেকে সে ভালো ফল দেয়। রাহু 24 নম্বর নক্ষত্রে, ধরে নিলাম বোঝানোর ক্ষেত্রে, রাহুর নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্র, শত ভীষৎ যার মধ্যে, শত গুণ যার মধ্যে লুকিয়ে থাকে, সেই শতভিষা নক্ষত্র। রাহুর 3টে নক্ষত্র, 6 নম্বর, 15 নম্বর, 24 নম্বর। 6 নম্বর আদ্রা, 15 নম্বর সাথী, 24 নম্বর শতভিষা।
আমি আগেই বলেছিলাম 7ই নক্ষত্র তুলা রাশিতে থাকে, 6 নম্বর নক্ষত্র মিথুন রাশিতে থাকে, 24 নম্বর নক্ষত্র কুম্ভ রাশিতে থাকে। তাহলে সেই রাহু 24 নম্বরে। তাহলে লগ্নের অষ্টমপতি বৃহস্পতি এবং লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি। তাহলে লগ্নের অষ্টম ঘর হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি এবং পঞ্চম 5th হাউসের লর্ডও বৃহস্পতি। তাহলে সেই বৃহস্পতি বসে আছে তুলা রাশিতে, এবং তুলা রাশিতে রেট্রোগ্রেড বকরি। বকরি মানে হচ্ছে তার যা দৈনন্দিন গতি, সেই গতি কমিয়ে নেওয়াকে বলা হয় বকরি, রেট্রোগ্রেড। সে 15 নম্বর নক্ষত্রে বসা। তাহলে বৃহস্পতি বসা রাহুর নক্ষত্রে। তাহলে সেই জায়গাটা থেকে তার চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, চন্দ্র 17 নম্বর নক্ষত্রে বসা। 17 নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র। তাহলে একটা চন্দ্র শনির যোগ এখানে দেখা যাচ্ছে, এবং শনি হচ্ছে, আমি সবসময় বলি যে শনি বৃহৎ গ্রহ এবং দীর্ঘায়িত করে একটা জীবনকে, এবং অনেক দিন একটা ঘর সে ভোগ করে, কম করে 2.5 বছর থাকে এক ঘরে। সেই ঘরের ভোগকালীন যেহেতু বৃদ্ধকারক গ্রহ, সেই জায়গাটা থেকে যখন মানুষের সেই জীবনের চন্দ্র যখন 17 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে সেই জায়গায় শনি কোথায় আছে? শনি আর মঙ্গল মেষ রাশিতে আছে। শনি মঙ্গল মেষ রাশিতে আছে 2 নম্বর নক্ষত্রে, ভরণী নক্ষত্র, শুক্রের নক্ষত্রে। তাহলে লগ্ন থেকে মেষ রাশি হচ্ছে 9 নম্বর ঘর। লগ্ন থেকে মেষ রাশি হচ্ছে 9 নম্বর ঘর, এবং শনি আর মঙ্গল আর শনি 2 নম্বর শুক্রের নক্ষত্রে আছে। তাহলে মঙ্গলের সমসপ্তম শুক্র, যে কোনো বৃশ্চিক রাশিরও শুক্রের ঘর বৃষর ঘর, আর মেষ রাশির সপ্তম ঘর তুলার ঘর, শুক্রের ঘর। তাহলে সেই মঙ্গল শনি 9ম ঘরে বসে রয়েছে। তাহলে মঙ্গল হচ্ছে তার চতুর্থপতি এবং নবমপতি। চতুর্থপতি নবমপতি। আমি অনেক আগে অনেকভাবে বলি যে ভাবপতি ভাবে থাকলে ভাব নষ্ট করে। তাহলে সেখানে শনি যুক্ত আছে। তাহলে সিংহ লগ্নের শনি হচ্ছে 6th হাউসের লর্ড, 7th হাউসের লর্ড। তাহলে 7th হাউসের লর্ড হওয়ার জন্য সে মারক অবস্থায় 9ম ঘরে বসে রয়েছে। 9ম হচ্ছে পিতার ঘর, 9ম হচ্ছে তার ভাগ্যের ঘর। তাহলে যদি এই ধরনের কোনো জাতক বা জাতিকার ছকে যদি সেইখানে বসে যায় সিংহ লগ্নের ক্ষেত্রে, এবং চন্দ্র থেকে দেখবেন 6ষ্ঠ ঘর হচ্ছে, চন্দ্র থেকে 6ষ্ঠ ঘর হচ্ছে, বৃশ্চিক রাশি থেকে 6ষ্ঠ ঘর হচ্ছে। তাহলে সেই জায়গাটায় তার পিতা হয় রোগাক্রান্ত থাকে, নয় থাকে না, অল্পায়ু হয়ে যায়, মারা যায়, বা যে কোনো রকমভাবে অসুবিধা হয় সেখান থেকে। কেন হয়? সিংহ লগ্নের 3য়-পতি শুক্র, সিংহ লগ্নের 10মপতি শুক্র। 3য়-পতি শুক্র, 3য় ঘরটা হচ্ছে 8th হাউসের 8th হাউস, তাই না? তার মানে যদি সেই জায়গাটা থেকে বৃহস্পতি মীন রাশি যদি 8 নম্বর ঘর হয়, তাহলে তুলা রাশি হবে 8 নম্বর ঘর, এবং তুলা রাশিতে বৃহস্পতি বসে আছে 15 নম্বর নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তাহলে সেই জায়গাটায় সেখান থেকে বৃহস্পতির 5ম দৃষ্টি গিয়ে পড়বে। বৃহস্পতি তুলা থেকে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। তাহলে সেই শনিকে 7মে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, এবং 3য় ঘরে অষ্টমের 8ম ঘরে বসার জন্য পিতার উপর সেই মারক বৃত্তিটা নিয়ে আসে, এবং জাতকের ক্ষেত্রে উন্নতি একটু দেরিতে আসে, জাতক বা জাতিকার ক্ষেত্রে, যারই ছক হবে এটা। এরকম যদি পড়ে যায় তাহলে তার উন্নতির ক্ষেত্রে বাধাকারক হয়ে ওঠে, এবং শিক্ষার জগতে একটা বাধা প্রাপ্ত হয়, যেহেতু 4র্থ ঘরে চন্দ্র নিচস্থ থাকে। চন্দ্র নিচস্থ থাকে, কিন্তু চন্দ্র দ্বাদশপতি, সিংহ লগ্নের 12th হাউসের লর্ড। 12th হাউসের লর্ড যখন চন্দ্র বৃশ্চিক রাশিতে বসে, সরাসরি সে বৃষ রাশিকে দেখে, এবং বৃষ রাশি আমার 10ম ঘর সিংহ লগ্নের, চন্দ্র থেকে 7ম ঘর। আর রবি, বুধ এবং তার রবি, বুধ এবং শুক্র বসা ধরে নিলাম মীন রাশিতে।
রবি বুধ শুক্র, বুধ শুক্র, ওখানে বুধ নিচস্থ, শুক্র তুঙ্গস্থ, নিজভঙ্গ রাজ্যক, এবং রবি যেহেতু সেইখানটায় বসে রয়েছে, লগ্নপতি রবি অষ্টমে বসার কারণে এবং অষ্টমপতি বৃহস্পতি শুক্রের ঘরে বসার কারণে জাতকের উচ্চাশা বা জাতক বা জাতিকার উচ্চাশা মারাত্মক রকম থাকে এবং উচ্চ জায়গায় অভিযান করতে পারে। এবং তার যেহেতু ওটা জলরাশি এবং চন্দ্র যেহেতু জলরাশিতে বসা, সিংহ লগ্ন যেহেতু অগ্নিরাশি, তাহলে জাতকের যে কোনো চাপা রাগ আছে এবং তার ঘরের মধ্যে সেই রাগটা প্রকাশ করে, বাইরে সেই রাগটাকে প্রশমিত করে রাখে এবং সে ঠান্ডা লাগার বা ঠান্ডা কাপ অ্যান্ড কোল্ডের ধাতস্থ থাকে তার মধ্যে, সেই জায়গাটা থেকে। এবার তার উন্নতি কতখানি হবে, আমি ডেট অফ বার্থ কিছু বলিনি, কোনো রকম একটা বোঝানোর স্বার্থে একটা ছক বলছি। তাহলে উন্নতি কোন ঘর থেকে? দশমপতি শুক্র, তাহলে দশমপতি শুক্র তুঙ্গস্থ, কিন্তু রবি দ্বারা বসে আছে ওইখানে এক জাতে, রবি বুধ শুক্র এক জায়গায় বসা। তাহলে জাতককে ধরে নিলাম জাতক বা জাতিকার দশা কি চলছে, বোঝানোর স্বার্থে বুঝে নিলাম যে জাতক বা জাতিকার যে দশা চলছে সেই দশা হচ্ছে তার শুক্র এবং বৃহস্পতির দশা। শুক্র এবং মানে দ্বিতীয় পতি এবং দশমপতির দশা চলছে, শুক্র বৃহস্পতির দশা। তাহলে দ্বিতীয় হচ্ছে ধনপতি এবং দ্বিতীয় বাকপতি এবং দশমপতি কর্মপতি। তাহলে শুক্র বৃহস্পতি যখন দশা আসে এবং পঞ্চমপতি অষ্টমপতির সাথে সে দশা থাকে এবং সেই দশা বোঝানোর স্বার্থে ধরলাম 24 সালে গিয়ে শেষ হবে, 24 সালে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে তার সেই জায়গাটা 24 সাল পর্যন্ত, সেই 24 সাল পর্যন্ত তার বাধা সম্মুখীন সে হতে পারে এবং 24 সাল পর্যন্ত কিন্তু সে কর্মে ভালো পাবে এবং হঠাৎ কোনো প্রাপ্তিযোগও পেয়ে যেতে পারে সেই জায়গাটা, কিন্তু তাকে পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে। কেন? বৃহস্পতি শুক্র বৃহস্পতি দেবগুরু দত্তগুরুর দশা যখন চলে, সেই বৃহস্পতি যখন তৃতীয় স্থানে বসে, সেই তৃতীয় স্থান বৃহস্পতি বসে পঞ্চম দৃষ্টি কুম্ভকে দেবে, সপ্তম দৃষ্টি মঙ্গল শনিকে দেবে, নবম দৃষ্টি বুধের ঘরে দেবে এবং বুধ বসে রয়েছে বৃহস্পতির ঘরে, বুধ বসে আছে বৃহস্পতির ঘরে, শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে। তাহলে দেখবেন শুক্র আর বৃহস্পতি ঘর বিনিময় করেছে, তাই না? মীন রাশিতে যখন শুক্র গিয়ে বসে সেই শহরটা বৃহস্পতির ঘর এবং তুলা রাশির লর্ড হচ্ছে শুক্র, সেখানে বৃহস্পতি বসা। তাহলে বৃহস্পতি এবং শুক্র বিনিময় প্রথা হয়েছে, কিন্তু কার সাথে? 3 এবং 8-এর, 8 নম্বর আর 3 নম্বরের সাথে। তাহলে 8 আর 3 কত হচ্ছে? নিউমারোলজিতে যাই একটু, 11, 1 + 1 2। তার মানে চন্দ্রের প্রভাবে এই ছকের মধ্যে রয়েছে, তার মানে তার মায়ের প্রভাবের মধ্যে আছে, মায়ের প্রভাবের মধ্যে আছে এবং মা অসুস্থ থাকে, যেহেতু চন্দ্র এখানে মাতৃকারক গ্রহ নিচস্থ, তার মাতা অসুস্থ হতে পারে বা নানান রোগের জর্জরিত হতে পারে। কিন্তু সে এই মুহূর্তে যখন তাকে হবে, হঠাৎ করে কিছু হয় না, কিন্তু একটু অসুখ থাকে। জাতক বা জাতিকার উন্নতি কতখানি আছে? তাহলে উন্নতি যখনই বৃহস্পতি বা শনি বৃদ্ধকারক হয়ে যায় বা শুক্র দ্রুতকালীন গ্রহ হয়ে যায় এবং তার দশা যখন চলে এবং তার সাথে যখন শুক্র বৃহস্পতির দশা চলে এবং শুক্র বৃহস্পতি ঘর বিনিময়ের জন্য হঠাৎ প্রাপ্তিযোগ ঘটে বা যে কোনো হঠাৎ কর্মে এবং শখ শৌখিন জিনিসের প্রতি আকৃষ্ট থাকে সে। সেইভাবে শখ শৌখিনের আকৃষ্ট কেন? ছকটা ভালো কিভাবে হয় তার প্রমাণ করার চেষ্টা করি। খারাপ তো আছেই, প্রত্যেক মানুষের জীবনে খারাপ ভালো নিয়েই চলতে হয়। প্রত্যেকটা মানুষ 100 ভাগ ভালো না, প্রত্যেকটা মানুষ 100 ভাগও খারাপ না। তাহলে ভালো খারাপ মিলিত আছে। তাহলে সিংহ লগ্ন হওয়ার কারণে তা সে খাওয়ার দিকেই থাকবে। তৃতীয় পতি দশমপতি শুক্র এবং ঘর বিনিময়ের জন্য যে কোনো রকম শর্করা রোগে আক্রান্ত হতে পারে, এগুলো খারাপের দিক বলছি। কিন্তু শুক্র বৃহস্পতি তৃতীয় পতি এবং দশমপতি হওয়ার জন্য কর্মে উন্নতি থাকে এবং অর্থকরীর ব্যাপারে একটা দিক আছে, কিন্তু দেরিতে আসে, যেহেতু সপ্তম পতি শনি। সপ্তম হচ্ছে আমার সামাজিক দিক,
যেখান থেকে আমি সমাজে পা রাখবো, যেখান থেকে আমি নানান ধরনের কাজে উদ্ভব পাবো এবং যেখান থেকে আমি নানান রকমের জিনিসই থাকবো, সেই শনি কিন্তু নিচস্থ, মেষ রাশিতে বসা, শুক্রেরই নক্ষত্রে। তাহলে শুক্রের নক্ষত্রে যখন শনি বসে, তাহলে আমার মধ্যে অনেক ভোগ্য বস্তু বা ভোগ করার ইচ্ছা বা অনেক কিছু জেগে ওঠে, কিন্তু আমি যে কোনো দিক থেকে বাধাপ্রাপ্ত হই। কার দ্বারা বাধাপ্রাপ্ত হই? কেন ভাবপতি ভাবে বসা, নবমপতি মঙ্গল সেই নবমে বসা, সিংহ লগ্নে চতুর্থপতি নবমপতি মঙ্গল সে নবমে বসা। ভাবপতি ভাবে বসলে সে ভাব নাশ করে এবং সে বাধাপ্রাপ্ত করে। শনি বসা থাকাকালীন শনি নিচস্থ হলে শনির দশম দৃষ্টি মকর রাশিতে আসে এবং শনির তৃতীয় দৃষ্টি বুধের ঘরে আসে, মিথুন রাশিতে আসে, এবং শনির সপ্তম দৃষ্টি বৃহস্পতির উপরে আসে, যে বৃহস্পতি তুলা রাশিতে বসে আছে রাহুর নক্ষত্রে। আর শনি বসে আছে ভরণী নক্ষত্রে 2 নম্বর নক্ষত্রে। মঙ্গল বসে আছে শুক্রের নক্ষত্রে, শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে। বিনিময় প্রথা থাকার জন্য তার দৈহিক দিকে নজর দেওয়া দরকার। এবং যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি তৃতীয় ঘরে বসা, বৃহস্পতির থেকে বৃহস্পতি অষ্টম স্থানে বসা, মীন রাশি থেকে অষ্টম ঘর হচ্ছে তুলা রাশির ঘর, সেখানে বসা, তাহলে পঞ্চম ঘরের লর্ড যদি গিয়ে তৃতীয় স্থানে বসে, তাহলে তার উদর সংক্রান্ত পেট সংক্রান্ত রোগে সে আক্রান্ত হতে পারে। কিন্তু খাওয়ার ইচ্ছা তার প্রবল থাকে, শর্করা রোগে আক্রান্ত হতে পারে, কিন্তু তার ভাগ্য কতখানি প্রসার হতে পারে সেই জায়গাটায়। যে দশা সে ভোগ করছে, শুক্রের দশা, শনির দশা 19 বছর, শুক্রের দশা 20 বছর, তাহলে সেই জায়গাটা থেকে তার যে কোনো কাজই কিন্তু এই দশাতে তার ভালো দিকটা আসবে, ভালো দিকে আসবে। তাহলে এখানে নেগেটিভ কি পজিটিভ কি? নেগেটিভ রয়েছে, দেখুন শনি বসে রয়েছে নবম ভাবে মঙ্গলকে নিয়ে, শনি মঙ্গল একসাথে বসা, এবং শনি ষষ্ঠপতি সপ্তমপতি হয়ে সে ওইখানে বসে দশম দৃষ্টি সে দিচ্ছে পঞ্চম ঘরকে, এবং সেই জায়গাটায় তার ষষ্ঠ ঘরকে, এবং সপ্তম ঘরের লর্ড শনি। তাহলে সেখান থেকে তার যে দৃষ্টি, পঞ্চম ঘরের যে লর্ড সে বসে রয়েছে তৃতীয় স্থানে, বৃহস্পতি ওখানে বসলে পঞ্চম দৃষ্টি দেবে কুম্ভ রাশিতে, তাহলে সেই শনির ঘরে দৃষ্টি দিয়ে থাকার জন্য এবং শনি বৃহস্পতি সমসপ্তমে থাকার জন্য তার মধ্যে একটা যে যদি এইরকম ধরনের কারোর ছক হয়, তাহলে সে প্রথম জীবনে কিন্তু সে মারাত্মক রকম অ্যাম্বিসিয়াস হয়, অনেক রকম উঁচুতে ওঠা যায়। এবং যদি সে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে, সেটাও তার দিকে ভালো প্রভাব খাটে, এবং চাকরি বাকরির দিকেও তার ভালো, কর্মের দিক থেকে তার ভালো আসে। এবং সপ্তমপতি শনি হওয়ার জন্য, ষষ্ঠপতি শনি হওয়ার জন্য, সেই শনি নবমে থাকার জন্য, যেহেতু সপ্তম আর নবম কেন্দ্র কোণের জায়গায় মিলিত হওয়ার জন্য সেই শনি কিন্তু তার ক্ষেত্রে কিন্তু প্রভাব ভালো দেবে, ধীরে দেবে কিন্তু ভালো দেবে, আস্তে দেবে কিন্তু ভালো দেবে। কিন্তু এর তো এই জায়গাটা তো তর সইবে না, কেন সিংহ লগ্ন, অগ্নি রাশি, এবং আরেকটা কি রাশি? পৃথ্বী রাশি, স্থির রাশি। তাহলে স্থিরতা আছে, ধীরজ আছে, এবং আস্তে আস্তে সে চিন্তা করার চেষ্টা করে, সেটা আছে। তাহলে সেখান থেকে যখন সে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু তার দ্বিতীয় পতি বুধ সে অষ্টমে বসা, একাদশপতি বুধ অষ্টমে বসা, তৃতীয়পতি শুক্র, দশমপতি শুক্র অষ্টমে বসা, লগ্নপতি রবি অষ্টমে বসা। তাহলে নক্ষত্র আছে, বুধ আছে 27 নম্বর নক্ষত্রে, শুক্র আছে 27 নম্বর নক্ষত্রে, রেবতী নক্ষত্রে বসে আছে, আর রবি আছে 26 নম্বর নক্ষত্রে, শনির নক্ষত্রে। 26 নম্বর নক্ষত্র শনির নক্ষত্র, 8 নম্বর, 17 নম্বর, 26 নম্বর, 3টে নক্ষত্র শনির নক্ষত্র। তাহলে সেই জায়গাটা থেকে সেই শনির নক্ষত্রে যদি বসে, তাহলে রবি উচ্চ জায়গায় উঠতে বাধাকারক হয়ে ওঠে।
উঁচু চিন্তা করতো, উঁচু চিন্তা তার মধ্যে আছে, অনেক ভালো ভালো চিন্তা আছে, গাড়ি কবে কিনবো, কেন চতুর্থ ঘর থেকে আছে, চন্দ্র আছে, চন্দ্র নিচস্থ আছে, চন্দ্রের আবেগ আছে, চন্দ্রের মধ্যে তার ইমোশনাল সেই জায়গাটা থেকে যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো পূরণ হওয়ার জন্য তাকে সবচেয়ে আগে তার বৃহস্পতির সাপোর্ট দরকার পড়ে, মঙ্গলের সাপোর্ট দরকার পড়ে, এবং তার যেই জায়গা থেকে লগ্নে তার কেতু থাকে তার ভিতরে অনেক জিনিস থাকে এবং সেই জিনিসগুলো প্রকাশ পায় না, সেইগুলো বহিঃপ্রকাশ ঘটে না। সেই বহিঃপ্রকাশের জন্য সেই তার কর্মের দিক থেকে মারাত্মক রকম চেষ্টা করতে হয়, কিন্তু উন্নতি সে করে এই জন্যই তার ষষ্ঠপতি সপ্তমপতি শনি সে নবমে বসে আছে। নবমে যখন বসে তৃতীয় দৃষ্টি একাদশে দেয়, সপ্তম দৃষ্টি সে তৃতীয় ঘরে দেয় এবং তার দশম দৃষ্টি সে ষষ্ঠ ঘরে দেয় এখান থেকে বসে। আর বৃহস্পতি যেখানে বসে রয়েছে পঞ্চম দৃষ্টি শনির ঘরে দেয়, সপ্তম দৃষ্টি মঙ্গল শনিকে দেয়, আর নবম দৃষ্টি বুধের ঘরে দেয়। তাহলে বুধ মঙ্গল শনি সবাই কিন্তু শনি বৃহস্পতিকে নিয়ে চলছে। প্রত্যেকেই দেখবেন একটা ক্যালকুলেশন যখন দাঁড় করানো যাচ্ছে তখন দেখছেন শনি বৃহস্পতিকে নিয়ে চলছে। তাহলে রবি যে ওখানে বসে রয়েছে মীন রাশিতে, রবির সপ্তম ভাব বুধ, রবির সপ্তম ভাব বুধ, রবির চতুর্থ ঘর বুধ, সেই বুধ ওখানেই বসা, বুধ নিজের নক্ষত্রে বসা। তাহলে বুধ হচ্ছে যে কোনো রকমের বালখিল্যতার গ্রহ এবং যে কোনো রকমের চপলতাকারক গ্রহ। সব কাজ তাড়াতাড়ি করতে চায়, এক্ষুনি চাই, এক্ষুনি করব। কিন্তু সেখানে কিন্তু রবি কোনোদিন ভাবে কোনো রকম অষ্টমভাবেই থাকুক, যেভাবেই থাকুক, মারক হয় না। কিন্তু রবিচন্দ্র কোনো মারক হয় না। এখানে যদি সে সপ্তম মারক, দ্বিতীয় মারক এবং দ্বিতীয় পতিকে নিয়ে বসে রয়েছে, কিন্তু শুক্র তার তুঙ্গস্থ ওখানে এবং দশম পতি ওখানে বসে রয়েছে এবং সে ঘরটা অষ্টম ঘর, নিধন ঘর। তাহলে নিধন ঘরে সে শনির নক্ষত্র রবি পেয়েছে, শনি দীর্ঘায়ু দেয়, এবং বুধের নক্ষত্র পেয়েছে বুধ আর শুক্র। বুধের নক্ষত্র পাওয়ার জন্যে তার লগ্নের যে একাদশ পতি এবং লগ্নের যে দ্বিতীয় পতি, সেই বুধের নক্ষত্র পাওয়ার কারণে সেই জায়গাটা থেকে তার অষ্টম ঘরে থাকার জন্যে অশুভের মিলনে অশুভত্ব নাশ হয়, তাই না? খারাপ লোক যদি খারাপ লোকের সাথে মেশে তাহলে সে খুব ভালো থাকবে, ভালো লোক যদি ভালো লোকের সাথে মেশে তাহলেও সে খুব ভালো থাকবে। যেমন গায়কের সঙ্গে মিশলে ভালো থাকবে, যে আবৃত্তি করার লোকের সাথে মিশলে সে ভালো থাকবে। কিন্তু অপোজিট যদি হয়ে যায়, যদি সে খারাপ লোক যদি ভালো লোকের সাথে মিশে যায়, ভালো লোকটা খারাপ হয়ে যাবে, হিসেবে তো তাই দাঁড়ায়। তাহলে অশুভ জায়গায় যদি সেই অশুভ জিনিস দিয়ে যদি বসে থাকে তাহলে অশুভত্বের নাশ হয় সেই জায়গাটা থেকে। সেই অশুভত্বের নাশের কারণে সেই জায়গাটা থেকে সেই যে মারক ঘর, সেই মারক যে বৃহস্পতি, যে নাকি তার বৃহস্পতি থেকে অষ্টম ঘরে, কিন্তু পঞ্চমপতিও তো বৃহস্পতি, একটা তো প্লাস দিক আছে, সেই পঞ্চমে কোনো গ্রহ নেই এবং সেই পঞ্চমে কোনো গ্রহ না থাকার জন্য পঞ্চমপতি বৃহস্পতি তৃতীয় ঘরে থাকার, তৃতীয়পতি শুক্র মীন রাশিতে থাকায় দুটো ঘর বিনিময় হয়েছে। শুক্রের ফলটাও ভালো দেয়, বৃহস্পতির ফলটাও ভালো দেয়। কেন? দুটো ঘর বিনিময় করেছে। বিনিময় প্রথাতে কিন্তু বলবত্তা বৃদ্ধি পায় এবং সেই বলবত্তা বৃদ্ধির জন্য দশা চলছে শুক্র বৃহস্পতির। তাহলে শুক্র হচ্ছে তার তৃতীয় পতি এবং দশম পতি। তাহলে তৃতীয় যোগাযোগ, দশম কর্ম। তাহলে এখন এই মুহূর্তে তাকে যদি কারোর সাথে এই ছক গিয়ে মেলে, তাহলে তো এই মুহূর্তে তাকে ঝাঁপিয়ে পড়া উচিত। সে সাগর যত বড়ই হোক আমাকে সাঁতরাতে হবে। কেন? জলরাশিতে বসা বুধ, জলরাশিতে বসা শুক্র, জলরাশিতে বসা রবি, তাহলে আমাকে সাঁতরাতে হবে। এবার অনেকে বলবে মীন রাশিতে শুক্র বুধ তুঙ্গস্থ হলে নাকি সে খারাপ ফল দেয়। খারাপ ফল দেয় কখন?
আবার রবি শুক্র মিলিত হলো কিন্তু দারিদ্র যোগ বলবে। রবি কিন্তু শনির নক্ষত্রে বসা, মানে দ্বাদশপতি এবং একাদশপতির নক্ষত্রে বসা। সেই শনি কিন্তু শুক্রের নক্ষত্রে বসা, সেই মঙ্গল কিন্তু শুক্রের নক্ষত্রে বসা। তাহলে মঙ্গল শনি যে বসে রয়েছে শুক্রের নক্ষত্রে, সেই শুক্র যদি তুঙ্গস্থ থাকে, তাহলে খারাপ ফলের প্রভাবটা কোথা থেকে আসছে? খারাপ ফলের প্রভাবটা ওখান থেকেই আসছে যে আমার সমস্ত কাজ ডিলে হয়ে যাবে। কেন? যেহেতু নবমে শনি বসা, আমাকে তাড়াতাড়ি কিছু করাবে না। যেহেতু জলরাশিতে রবি বসা, জলরাশিতে চন্দ্র বসা, চন্দ্র কর্কট রাশির অধিপতি, তাহলে বৃশ্চিক রাশিতে এসে বসে রয়েছে। তাহলে বৃশ্চিক রাশি জাতকের তাহলে জলভাব, ঠান্ডা ভাব তার মধ্যে আছে এবং কপ প্রধান হয়। সেই জায়গাটা থেকে শনির নক্ষত্রে বসা, 17 নম্বর নক্ষত্রে বসা। তাহলে 17 নম্বর নক্ষত্রে শনির নক্ষত্রে যখন বসে, মাঝে মাঝে অবসাদগ্রস্ত হয়। কেননা শনি চাওয়ার বিরুদ্ধে, শনি দেওয়ার ফেভারে। শনি যখন দেয়, অনেক দেয়, কিন্তু আমাদের তো সহ্য গুণ খুব কম, সহ্য শক্তি এগুলো কম। আমরা সব জিনিস তাড়াতাড়ি চাই, কালকে চাই, পরশু চাই। ওভাবে তো কাজ হবে না, তো কোনো রকম কোনো কাজ হয় না। আপনি একটা পরীক্ষা দিলে তার রেজাল্ট বেরোতে কতদিন সময় লাগে, কিন্তু ওই পরীক্ষাটা দেওয়ার জন্য কতদিন পড়াশুনো করেছেন? অনেক দিন পড়াশুনো করে সেই পরীক্ষাটা দিয়েছেন এবং পরীক্ষা দিয়ে অপেক্ষা করছেন। যখন অপেক্ষা করছেন তখন অবসাদগ্রস্ত হচ্ছেন। কি হবে রেজাল্ট? ফেভারে আসবে না ডিসফেভারে যাবে? এই যে চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলো আসে শনি থেকে। সেই শনি যদি সেইখানে, এই শনি হচ্ছে মেষ রাশিতে নিচস্থ থাকে, তুলা রাশিতে তুঙ্গস্থ থাকে, তাহলে নিচস্থের ফল হচ্ছে সে শুক্রের নক্ষত্র পাওয়াতে এবং লগ্নের যে তৃতীয়পতি দশমপতির নক্ষত্র পাওয়াতে শনি কালচক্রের যেহেতু দশম ভাবের কারক, মেষ রাশি থেকে কালচক্র যদি গোনা হয়, শনি দশম ভাবের একাদশ ভাবের কারক, তাহলে সেই কর্মকারক শনির মধ্যে লোকানো আছে। এবার নিচস্থ বলে আপনি শুক্রের নক্ষত্রে দশমপতির নক্ষত্রে বসে আছে, তাহলে সে তো সেই জায়গাটা তো কিছু তো কর্ম তো সে দেবে, কিছু তো ভালো দেবে। আরে ঘরের বড় বাল্বটা কেটে গেছে, নাইট বাল্বটা তো জ্বলছে, যেটা ছোট আলো, কিছু তো দেখতে পাবেন। চলতে চলতে হঠাৎ টর্চ লোডশেডিং হয়েছে, এখন তো টর্চ কেউ জ্বালায় না, মোবাইলের লাইট জ্বালায়। কেননা ওইটা তখন আপনার প্রতিকার, ওই আলোতে যতটা দেখে আপনি এগোতে পারেন। এবার যদি মোবাইলে চার্জ না থাকে, তাহলে আপনাকে অন্ধকারে হাতড়াতে হবে। তাহলে আপনার জীবনে সেই অন্ধকার যেন না নেমে আসে, তার জন্যই কিন্তু জ্যোতিষ। কেন? জ্যোতি মানেই আলো। তাহলে সেই আলো দেখানোর, আমি যেটা বোঝালাম যে হঠাৎ চলতে চলতে অন্ধকার হলে, নিশ্চয়ই এখন পকেটে কেউ টর্চ নিয়ে ঘোরে না, সবার পকেটে একটা করে মোবাইল থাকে, মোবাইলের টর্চটা জ্বালিয়ে নেয়, সেই আলো দিয়ে চলে। তার মানে একটা সাপোর্টিং লাগছে। বৃহৎ আলো থেকে যে আলো চলে গেছে, ক্ষুদ্র আলোতে এগোচ্ছি। তাহলে প্রতিকারগুলো সেই ক্ষুদ্র কাজই করে যে আস্তে আস্তে পজিটিভিটি বাড়ায়। যে নেগেটিভিটিতে যে লোকটা চলে গেছে তাকে পজিটিভ করা, তাই না? চিকিৎসা শাস্ত্র তো তাই বলে। গেলে পরে টেস্ট করে করে কোন জায়গায় কি খারাপ আছে, কোনটা কি খারাপ আছে, তারা পরীক্ষা করে দেখে যে এই দিকটাই খারাপ আছে, এই দিকটা যদি বাড়ানো যায় তাহলে এই জায়গাটা সে সাকসেস পাবে। তাহলে একটা হরোস্কোপের মধ্যে সেই জায়গাটায় শরীরতত্ত্ব লুকিয়ে আছে, শিক্ষাতত্ত্ব লুকিয়ে আছে, তার জ্ঞানতত্ত্ব লুকিয়ে আছে, তার যে আধিভৌতিক স্বপ্ন সেইটা লুকিয়ে আছে, বিবাহিত জীবন লুকিয়ে আছে, সন্তানের জায়গা লুকিয়ে আছে। সেই জায়গাগুলো কেমন যাবে, সেগুলো সমস্তভাবে
যদি আপনি নিশ্চিতভাবে বার করতে পারেন, তাহলে সেই জায়গাটা থেকে যে আপনার কাছে আসে সে তখন খুব সুন্দরভাবে বুঝে যেতে পারে। এবার আপনাকে ওই যে আপনি অন্ধকারে মোবাইলের টর্চ জ্বালিয়ে যাচ্ছেন না, অন্ধকারে তখন তো আপনি মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, তখন কি করবেন? আপনি দাঁড়িয়ে থাকবেন, কিছুটা আপনি স্থিত হয়ে যাবেন, কারণ আপনার চোখে ঝলসে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না। তখন আশেপাশে যদি কোনো দোকান থাকে, তার যে আলো রাস্তায় এসে পড়বে সেই আলোতে দেখার চেষ্টা করবেন। সূর্য যদি মেঘের পিছনে চলে যায়, তাহলে মেঘের পাশ দিয়ে যে আলো থাকে সেই আলো তখন মেঘাচ্ছন্ন আলো বলা হয়। সেই আলোতে দেখা যায় তো, কিন্তু অল্প দেখা যায়, ক্ষীণ দৃষ্টি। আমরা চশমা পরি, তো চশমা পরে আমি বসে আছি তো, তার মানে কি দৃষ্টির যে জিনিসটা, সেই দৃষ্টিটা আসল যে দৃষ্টির জায়গায় একটা বাধা আছে। সেই ছকের ক্ষেত্রেও যে আসল যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলোতে একটা বাধা আছে। সেই বাধাটা অতিক্রম করার জন্যই প্রতিকার, সেই ভাইব্রেশনটা ডেভেলপ করানোর জন্য, তার মানসিক দিক থেকে তাকে জাগানো। এবং যদি একটা লোককে মানসিক দিক থেকে যদি সুস্থ করা যায় এবং ভাইব্রেশন দিয়ে যদি তাকে ডেভেলপ করানো যায়, তাহলেই কিন্তু সে মানুষটা বাঁচবে। চিকিৎসা করাতে গেলে তো আর তাবিজ কবজ মাদুলি পাথর পড়াবে না। চিকিৎসা করাতে গেলে তো তার চিকিৎসা বিদ্যাটার উপর প্রয়োগ হবে। জ্যোতিষশাস্ত্রের কাছে আসলে জ্যোতিষশাস্ত্র তার ওসব চিকিৎসা শাস্ত্র প্রয়োগ করবে না। তার জ্যোতিষবিদ্যার প্রয়োগের পজিটিভ নেগেটিভ চিন্তা করে সেই কালারটা ইউটিলাইজ করবে, এবং সেটা প্রপার কিনা সেটা সে চিন্তা করবে। সেই প্রপারের জায়গায়, যেখানে এইখানে যে সিংহ লগ্নের যে নবমপতি মঙ্গলে শনি বসে রয়েছে, সেই শনির দশম দৃষ্টি মকর রাশিতে আছে, এবং কালচক্রের দশম ঘরের অধিপতি কিন্তু শনি, এবং ওখান থেকে বসে দশম দৃষ্টি দিয়ে নিজের ঘরকেই সে দেখছে। তাহলে তার উন্নতি হবে, ধীরে হবে, স্লো বাট স্টেডি হবে। তার মানে সে ভালোর দিকে যাবেই। তাহলে দ্বিতীয় ঘর থেকে হচ্ছে ফাটকা জিনিস, ধন প্রাপ্তি যোগ, বাক শক্তি। তাহলে সে জায়গায় শুক্রের সাথে লিপিবদ্ধ হয়ে মীন রাশিতে নিজভঙ্গ রাজ্য করেছে। তাহলে সেখান থেকে সে ফলপ্রসূ হয়ে ওঠে। চন্দ্র শনির নক্ষত্রে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, কেতু শুক্রের নক্ষত্রে, তাহলে সেই কেতু 11 নম্বর নক্ষত্রে, পুরো ফাল্গুনী, সিংহ রাশিতে কেতু। তার মানে গোপন তত্ত্বকে তাকে বিকাশ করাতে হবে। যে গোপন তত্ত্ব, যে নেগেটিভিটি তার মধ্যে ভিতরে কাজ করছে, চিন্তা ভাবনা অবসাদ যেগুলো কাজ করছে, সেটা প্রকাশ করাতে হবে, এটাকে বাইরে নিয়ে আসতে হবে। উপরের বইয়ের মলাট দেখলে কি বই বুঝতে পারেন, কিন্তু ভিতরে কি লেখা আছে তো পড়তে পারছেন না, তার মানে বইটা খুলতে হবে। তাহলে সেই জায়গাটায়, সেই কেতুর জায়গাটা গোপন তত্ত্ব, সেই গোপনটাকে তো ওপেন করতে হবে। ওই ঘরটা তো রবির ঘর, সে তো লগ্ন থেকে অষ্টম ঘরে বসা, এবং অষ্টম ঘরে বসলেই বলবে খারাপ হয়ে গেছে, কিন্তু রবি কিন্তু শনির নক্ষত্রে, শনি কিন্তু নবমে বসা। তাহলে সেই জায়গাটা থেকে সে সাপোর্ট পাচ্ছে। এবার রবিপুত্র শনি বলে, রবি আর শনির ঘর কিন্তু সমসপ্তমেই থাকে কালচক্রে। রবি সিংহের ঘর আর শনি কুম্ভের ঘর, দুটোই কিন্তু দুটোই সক্ষেত্র, এবং শনির মূল ত্রিকোণের জায়গা কুম্ভ রাশি, শনির তুঙ্গস্থ জায়গা তুলা রাশি, শনির নিচস্থ জায়গা মেষ রাশি। রবির তুঙ্গস্থ স্থান মেষ রাশি, রবির নিচস্থ, শনি যেখানে তুঙ্গস্থ হয় রবি সেখানে নিচস্থ হয়। শনি রবির মধ্যে এতখানি সম্পর্ক আছে, কিন্তু আমরা কি বলবো? শনি রবি যোগ, বৃহস্পতি রাহু যোগ, একপাশে গ্রহ নেই, 5টা ঘর কালী, কাল সর্পযোগ, তারপরে তো একটা
চরিত কথা আছে শনির 7.5। সেই 7.5 প্রকোপে পড়ে মানুষকে নাকি লন্ডভন্ড করে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনি এই জায়গাটায় নৈসর্গিক শুভগ্রহের মধ্যে আপনি কোন, যে নাকি কালচক্রের নিয়ম ধরে আসুন, যে শনি দশমপতি একাদশপতির কারক, সেই শনি সারা বছরে তো আপনার যখন জন্মেছেন তখন থেকে 2বার কি 3বার তো পাস হবে আপনার উপর দিয়ে, তাহলে কি সেই সময় আপনি মরে যাবেন? সেই সময় আপনার অবস্থা খারাপ আসবে? তাহলে সেই জন্মকালীন শনি যদি ঠিক থাকে, সেই জায়গাটা থেকে সেই প্রভাবটা তো আপনার উপরে সেইখানে ভয় দেখানোর তো ব্যাপার আসছে না, সেই জায়গাটা তো ভয় দেখানোর ব্যাপার আসছে না। কাউকে জিজ্ঞেস করবেন কি হয়েছে 7.5 তো কি হয়েছে, কি হবে আপনার, বাকিটা বলতে পারবে না। কেন? জ্ঞান সীমিত, জ্ঞান সীমিত। শনি তো ত্যাগ কারক গ্রহ, যোগী কারক গ্রহ, ঈশ্বর ভক্ত গ্রহ কারক, আধ্যাত্মিক গ্রহ। তাহলে সেই শনি আপনার কি করবে? আপনার মধ্যে কঠিন বাস্তব প্রয়োগ করবে, যে বাস্তবের সম্মুখীন আপনি হননি। আর বাস্তবের সম্মুখীন হতে সবাই ভয় পায়। সেই জায়গাটায় যখন মানুষ পারে না, তখন মনে করে এই কঠিন এত সমস্যা, এই বোধহয় শনি বিগড়ে গেছে। কাজে সেইখান থেকে, সেই জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করতে হবে নিজেকে যত বার করে নিয়ে আসতে পারবেন, যত মানসিক উৎফুল্লতা আপনার মধ্যে আসবে, তত দেখবেন আপনি স্বাভাবিক হয়ে গেছেন। তাহলে এই যে বললাম যে সিংহলগ্ন, বৃশ্চিক রাশি, শনি নিচস্থ, বৃহস্পতি শুক্র ঘর বিনিময়, বৃহস্পতি শুক্র বৃহস্পতির দশা চলছে, তাহলে এর উন্নতিতে কোনো বাধা নেই। কিন্তু হ্যাঁ, তার পিতার জায়গা এবং মাতার জায়গায় শরীর খারাপ থাকে এবং পিতার জায়গা খারাপ থাকে। ভাবপতি ভাবে থাকলে ভাব নাশ করে, সেই জায়গাটা থেকে খারাপ হয়। সেই নেগেটিভটাকে পজিটিভ করতে হবে, সেই জায়গাটা থেকে পজিটিভ করতে হবে, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। এবার এর মধ্যে খোঁজার কি আছে? দশা তো দেখলেন, নবাংশ দেখবেন, দৃক্কান দেখবেন, কোন দৃক্কানে জন্ম, সেই দৃক্কানের ফল কি দিচ্ছে, এবং সেই দৃক্কান অধিপতি কোথায় বসে আছে, এবং নবাংশে কোনো গ্রহ বর্গোত্তম আছে কিনা। তো আমি যতদূর জানি এখানে নবাংশে কোনো বর্গোত্তম নেই, সেই জায়গাটা থেকে সেখান থেকে আসতে হবে। অর্থাৎ চন্দ্র যদি বৃশ্চিক অনুরাধায় থাকে, তাহলে দেখবেন যে ওই তুলা রাশি বা তুলা লগ্নতে গিয়ে নবাংশতে দাঁড়াবে, তার মানে সেই শুক্র আসবে। তাহলে শুক্র 28 দিন ভোগ করে একটা ঘর, বুধ 18 দিন ভোগ করে, মঙ্গল 45 দিন ভোগ করে, শনি 2.5 বছর ভোগ করে, বৃহস্পতি 1 বছর ভোগ করে, রাহুকেতু 1.5 বছর ভোগ করে। তাহলে দীর্ঘকালীন গ্রহকে শনি বৃহস্পতি, রাহুকেতু ছায়া গ্রহ। সেই জায়গাটা দাঁড়িয়ে এই ছকের ক্ষেত্রে রাহু কিন্তু সপ্তমে বসা, তার মানে সপ্তমে যখন সমাজে পা রাখছে যে কোনো বহু যোগাযোগ পাবে। রাহু কিন্তু, আমি একদিন বলেছি, ঘটকের কাজ করে, যোগাযোগের মাস্টার। সেই যোগাযোগ আমার পক্ষে কতখানি ভালো হবে, সেইটাকে পজিটিভ করে দেওয়ার নামই কিন্তু জ্যোতিষ। যে ভালো হবে, এই রাহুকে ধরে, শনিকে ধরে, বৃহস্পতিকে ধরে, শুক্রকে ধরে যদি এগিয়ে দেওয়া যায়, তাহলে এর পজিটিভ আসবে। সেই পজিটিভের আশাই কিন্তু মানুষ বুক বাঁধে সেখান থেকে। আর সেই নেগেটিভ যদি মানুষ চলে যায়, তাহলে সেখান থেকে কি করে এগোবে? আমার কিছু হবে না, এই চিন্তা নিয়ে যদি মানুষ এগোতে থাকে, তাহলে সত্যিই তার হবে না। এখান থেকে হেঁটেও অনেক জায়গায় যাওয়া যায়, যানেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়। দ্রুত করছে মানুষ, দ্রুত চায়। 7 দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, 7 দিনের মধ্যে হয় না। দেখবেন যে 72 ঘন্টা, 7 9 মঙ্গলের সংখ্যা, এই জায়গায় 3 দিন। আর 3টে প্রথমেই বললাম যে রবি লগ্ন, চন্দ্র লগ্ন, জন্ম লগ্ন, এই 3 দিক ধরে এগোবেন। আর এগোতে এগোতে যেন আপনি যদি কোনো সময় হোঁচট খান, তখন স্মরণ করবেন জ্যোতিষের কথা। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব
টিভি, সবার